আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য নিয়ে আলোচনা করব। আমি আমার বিভিন্ন ভিডিওতে এনসিপির দুজন নেতার সম্পর্কে সবসময় ইতিবাচক কথা বলার চেষ্টা করেছি এবং এই এনসিপিতে একঝাঁক যে তরুণ নেতৃত্ব এসছে তাদের মধ্যে পছন্দের তালিকায় জনাব হাসনাত আবদুল্লাহ আমার ভালো লাগে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি, তার সঙ্গে আমার কখনো দেখা বা সাক্ষাৎ কথাবার্তা হয়নি, কিন্তু তার যে চৌকস কথাবার্তা, সাহস এবং পিন্স, মানে একেবারে পিন দিয়ে কথা বলার যে দৃঢ়তা, এটা বেসিক্যালি আমার ভালো লাগে। এবং অবাক করার ব্যাপার হলো যে এনসিপির অনেকের বিরুদ্ধে বা অনেকের পরিবারের বিরুদ্ধে নানা রকম দুর্নীতি এবং অনিয়মের কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু হাসনাত এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এই দুজনের ব্যক্তিগত সততা নিয়ে এখন পর্যন্ত এইভাবে বড় কোনো কথা বা আমার কানে আসেনি এখন পর্যন্ত। আপনারা যদি কেউ জেনে থাকেন, এটা ব্যক্তিগত বিষয়। তো এ কারণে হয় কি যে হাসনাতকে নিয়ে বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আমি সবসময় কথাবার্তা বলি এবং তাদের যে কোনো বক্তব্যকে যদি প্রয়োজন মনে করি যে এটা নিয়ে আলোচনা করা দরকার, আমি সেটা করি। আমার যে বয়স এবং হাসনাত বা যাকে বলা হয় নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের যে বয়স, তারা আমার সন্তান সম, সন্তানের বয়সী হবে অথবা সন্তানের চাইতে ছোটও হতে পারে। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমি বিয়ে করেছি 1986 সালে। তাহলে বুঝতে পারেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা হাসনাতের যে বয়স, তো সেই তুলনায় আমার সন্তানের বয়স কত হওয়া উচিত। নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি এবং জামাত দুটো রাজনৈতিক দলকে আক্রমণ করেছেন এবং সেই আক্রমণের মধ্যে অনেকগুলো কারণ আছে। সে কারণগুলো বলে নেই। প্রথমত হলো যে এনসিপি মানে তার দলকে বলা হয় জামাতের বি টিম, এবং এটা সবাই বিশ্বাস করে। সারা বাংলাদেশে এনসিপি যে বিভিন্ন সময় প্রোগ্রাম করে আসছে এবং যত প্রোগ্রামে যে সফলতা তারা দেখিয়েছে, সবাই সন্দেহ করে, গালাগালি করে এবং সমালোচনা করে যে এ সকল যে রাজনৈতিক প্রোগ্রাম, এর পেছনে অর্থ, তারপরে জনবল, বুদ্ধি পরামর্শ দেওয়া থেকে শুরু করে সবকিছুই জামাত করেছে। সত্য মিথ্যা পরের বিষয়, এটা হলো জনমনে একটা ধারণা। 2 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হলো যে জামাতের যে প্ল্যান বি, সেই প্ল্যান বির পরিকল্পনা অনুযায়ী কোটা বিরোধী আন্দোলনটা পরিচালনা করা এবং পরবর্তীতে আরও রসদ সরবরাহ করে এই আন্দোলনটিকে সরকার পতনের আন্দোলনে রূপান্তর করা এবং এর পেছনে বিনিয়োগ করা এবং অর্থবিত্ত দিয়ে, টাকা পয়সা দিয়ে, প্রযুক্তি দিয়ে, শেল্টার দিয়ে এই আন্দোলনের যারা নেতা রয়েছেন তাদেরকে নিরাপদ রাখা, তাদেরকে বুদ্ধি দেওয়া কিংবা তাদেরকে স্ক্রিপ্ট লিখে দেওয়া এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী তারা শুধু সেটা পাঠ করেছেন। এই কথা জনগণের মধ্যে একেবারে ব্যাপক জনপ্রিয়। তো কাজেই সেই জায়গা থেকে এনসিপিকে রক্ষা করার জন্য, জামাত থেকে এনসিপিকে ডিটাচ করার জন্য, কিংবা এই যে জামাতি ট্যাগ, জামাতের বি টিমের ট্যাগ, সি টিম হওয়ার ট্যাগ, এটা থেকে রক্ষা পাওয়ার জন্য, অথবা কিংস পার্টি এর থেকে রক্ষা পাওয়ার জন্য এই দলের নেতৃবৃন্দ যারা খুব ড্যাশিং, মানে খুব কৌশলে কথাবার্তা বলছেন, তাদের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি নাম্বার 1। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এনসিপির যে কোনো সম্পর্ক নেই একথা বিশ্বাস করানোর জন্য সরকার বিরোধী, ইংরেজ বিরোধী যে সকল বিপ্লবী কথাবার্তা বলছেন, পুরো এনসিপির যে কোর্স অফ অ্যাকশনটাকে আলাদা করে দিয়েছে। তিনি সফল হলে ভালো, না হলে কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত হলো যে জামাতের টাকা নিয়ে, জামাতের আশ্রয় নিয়ে এনসিপি প্রতিষ্ঠিত হয়নি, কোটা বিরোধী আন্দোলন হয়নি, আর এই নেতারা জামাতের সি টিম বি টিম নয়। এটা প্রমাণের জন্য যে সকল ন্যারেটিভ তৈরি করা দরকার, সেই ন্যারেটিভগুলোর মধ্যে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সাম্প্রতিক সময় তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটি আগামীতে খুব তাৎপর্যপূর্ণ হবে। তিনি বলেছেন যে জামাত এবং বিএনপি উভয়ই ভং ধরে আছে, মুনাফিকি করছে,
ভং ধরা মানে মুনাফিকি করছে। তাদের মধ্যে আসলে গোপনে তলে তলে সমঝোতা আছে। তারা একেবারে শেষ মুহূর্তে অনেকগুলো নাটক ফাটক করে শেষ মুহূর্তে দুটো দল একত্র হয়ে একটা জাতীয় সরকার করে ক্ষমতা ভাগাভাগি করে নেবে, আমরা সবাই পিছিয়ে পড়ব, এই কথাটাই বেসিক্যালি উনি বোঝাতে চেয়েছেন। তো হঠাৎ করে তার এই যে জামাত বিরোধী বক্তব্য, এর পেছনে মিয়া গোলাম পারওয়ার, জামাতের সেক্রেটারি জেনারেল, তিনি সাম্প্রতিক সময় একটি জনসভাতে বলে ফেলেছেন যে মানে ছেলে হয়ে বাপের সাথে লড়তে এসো না, জামাতের সঙ্গে যদি লড়তে হয় তাহলে আরো অনেক দূর তোমাদেরকে যেতে হবে। তো স্পষ্ট তিনি এনসিপিকে নিজেদের সন্তান হিসেবে তুলনা করেছেন বা নিজেদের প্রোডাক্ট আর বাই প্রোডাক্ট হিসেবে তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন। আর এনসিপির বাপ হিসেবে জামাতকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, যেটি এনসিপির জন্য খুবই বিরক্তিকর। দ্বিতীয়ত হলো, কয়েকদিন আগে জামাতের কয়েকজন নেতা, তারা শীর্ষ নন, তারা একেবারে স্পষ্টতই বলেছেন যে এনসিপি আমরাই প্রতিষ্ঠা করেছি, বা এই কোটা বিরোধী আন্দোলনে যে সকল নেতৃবৃন্দ ওরা মানে কিছুই করেনি, তারা শুধুমাত্র আমাদের স্ক্রিপ্টগুলো পাঠ করেছে, তাদের নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন জায়গাতে রাখা, বিভিন্ন লোকের সাথে সংযোগ স্থাপন করে দেওয়া, মানে সব কাজগুলো জামাত করেছে। এবং এটা জামাতের এই বক্তব্যের ঘোর বিরোধিতা করেছে নাহিদ ইসলাম থেকে শুরু করে আরো অনেকেই। তো এই যে জামাতের সাথে এনসিপির যে সাম্প্রতিক সময় যে বিরোধ, এখন এটা নিয়ে আবার অনেকে বলার চেষ্টা করছেন যে জামাত বা এনসিপির মধ্যে যে বিরোধ, এটাও এক ধরনের ভং। বিশেষ করে এই যে জুলাই সনদ ঘোষণা স্বাক্ষর করা, এই সময়টাতে এনসিপির নেতৃবৃন্দ অনুপস্থিত থাকা, স্বাক্ষর না করা, জামাত প্রথমে এনসিপিকে সমর্থন দেওয়া এবং এনসিপির প্রতিটা কর্মের সঙ্গে জামাত থাকবে, সেইভাবে জামাত অভিনয় করেছে এবং শেষ মুহূর্তে এনসিপিকে একা ফেলে জামাত সব জায়গাতে চলে গেছে। এটা এনসিপির যারা তরুণ নেতৃত্ব, তারা এই জামাতের যে ফ্লাকচুয়েশন এবং তাদের যে বারবার এই ধরনের মত পরিবর্তন, এটাও কিন্তু তারা পছন্দ করতে পারছেন না। তো সেই দিক থেকে রাজনীতির অন্তরালে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে যতই তলে তলে সম্পর্ক থাকুক বা না থাকুক, ডাজ নট ম্যাটার। কিন্তু এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ন্যারেটিভগুলো তৈরি করছেন, বক্তব্যগুলো দিচ্ছেন জামাতের বিরুদ্ধে, এটা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাকে একটা অনন্য জায়গায় দাঁড় করিয়ে ফেলেছে। সফল হলে তিনি ভালো, আর সফল না হলেও খারাপ হবে না, তিনি আলোচনায় আছেন। এ গেল নাসিরউদ্দিন পাটোয়ারির জামাত বিরোধী বক্তব্য। দ্বিতীয়ত, তিনি সবসময় বিএনপিকে আক্রমণ করে কথা বলেন এবং বিএনপির সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে তিনি যে সকল কথাবার্তা বলেছেন, এটা রীতিমতো বিস্ময়কর। এখন বিএনপির সবচেয়ে কর্তা ব্যক্তি সালাউদ্দিন সাহেব, ধরে নেওয়া হয় তিনি আগামীতে এ দলের মহাসচিব হবেন, সবচেয়ে বড় মন্ত্রী হবেন। তারেক রহমান সাহেব তার কথা মতোই সবকিছু করেন, বা তারেক রহমান সাহেবের মাস্টার ভয়েজ হিসেবে এখন সালাউদ্দিন সাহেব দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো যেখানে অন্য ছোট ছোট সব রাজনৈতিক দলগুলো সালাউদ্দিন সাহেবকে তোষণ করার জন্য তার পিছিয়ে পিছিয়ে ছুটে, সালাউদ্দিন সাহেবের গাড়ির বহর যখন যায় তখন সেই গাড়ির বহর এর সামনে অনেক এমপি প্রার্থী, বড় বড় এমপির প্রার্থী, তারা রীতিমতো দৌড়াতে থাকে, মানে ট্রাফিক পুলিশের মতো তারা দায়িত্ব পালন করতে থাকে। তো এই সালাউদ্দিন সাহেবকে আক্রমণ করা, তাকে কটাক্ষ করে কথা বলা, এটা কলিজা লাগে। এটা সবার পক্ষে সম্ভব না, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব দেখিয়েছেন। এবং দ্বিতীয়ত, সালাউদ্দিন সাহেবের যে কর্মস্থল বা তার যে নির্বাচনী এলাকা পেকুয়া, চকরিয়া, তারপরে শেষে তার যে জেলা, মূলত সালাউদ্দিন সাহেবকে মূলত কক্সবাজার জেলার যাকে বলা কিং বলা হয়। যদি নেতিবাচক বলেন গডফাদার, আর যদি ইতিবাচক বলেন তাহলে কিং, বাদশাহ, এম্পারোয়ার, সম্রাট। সে দীর্ঘদিন ধরে, তিনি যখন এমপি ছিলেন তখন থেকে মন্ত্রী হয়েছেন, আরও বেড়েছে, আর এখন এই গত 14 মাসে এটা একেবারে রীতিমতো সম্রাট আকবরের পর্যায়ে চলে গেছেন তিনি। কক্সবাজার মিন্স সম্রাট আকবর তার দিল্লির সিংহাসনে যতটা শক্তিশালী ছিলেন, কক্সবাজার এখন জনাব সালাউদ্দিন সাহেব অতটা শক্তিশালী। তো সেই সালাউদ্দিন সাহেবকে কক্সবাজারে বসে নাসিরউদ্দিন পাটোয়ারি সমালোচনা করেছেন, নিষ্ঠুর ভাষায় সমালোচনা করেছেন, তাকে চাঁদাবাজ বলেছেন, তাকে চোরাকারবারি বলেছেন, তাকে ইয়াবা ব্যবসায়ী বলেছেন, ইয়াবা ব্যবসায়ীদের গডফাদার বলেছেন, গরু চোরদের গডফাদার বলেছেন, ভারতের রয়্যাল এজেন্ট বলেছেন, স্থানীয় লোকদের কাছ থেকে চাঁদা নিয়ে অস্ত্র চোরা চালান থেকে শুরু করে যা যা বলার
সেই কক্সবাজার মাটিতে তিনি দাঁড়িয়ে বলে এসেছেন, এটা এত সোজা জিনিস নয়। এই কাজটা তিনি কেন করেছেন? এখানেও কিন্তু তার রাজনৈতিক সাহস। এর কারণ হলো তিনি যদি এই কাজগুলো আপনি যদি সেই ইশরাকের বিরুদ্ধে বলতেন, তিনি ঢাকাতে যদি নীরব সাহেবের বিরুদ্ধে কথা বলতেন, যুব দল নেতা নয়নের বিরুদ্ধে কথা বলতেন, তিনি যদি মিরপুরে সেই যে আমিনুলের বিরুদ্ধে কথা বলতেন, তারপরে ঢাকা শহরে এই মুহূর্তে যারা পাওয়ারফুল লোকজন রয়েছেন তাদের বিরুদ্ধে যদি এই সকল কথাবার্তা বলতেন, তাহলে তার সঙ্গে তার একটা দ্বন্দ্ব সংঘাত হতো, হাতাহাতি হওয়ার সম্ভাবনা এবং আক্রমণের সম্ভাবনা ছিল। কিন্তু তিনি যদি মির্জা ফখরুল সাহেব কিংবা মির্জা আব্বাস সাহেব অথবা সেই সালাউদ্দিন সাহেবদের মতো শীর্ষ পর্যায়ে যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে তিনি বিরোধ করেন, তাহলে তার লেভেলটা ওই পর্যায়ে চলে গেল। আর দ্বিতীয়ত হলো এখানে রাজনৈতিক সমালোচনা হবে, পত্রপত্রিকা আসবে, নেম ফেম হবে, কিন্তু এখানে অ্যাটলিস্ট মারামারি হানাহানি হবে না। এটা একটা বিরাট কৌশল, যে কৌশলটা নাসিরউদ্দিন পাটোয়ারি দেখিয়েছেন। এবং সর্বশেষ হলো যে তিনি কোনো ছোট দলের সমালোচনা করেন না, ছোট দলের সমালোচনা করেন না, তিনি সবসময় বিএনপিকে সমালোচনা করেন। এবং বিএনপিকে সমালোচনা করার সাথে সাথে কি হলো, বিএনপির সাথে অটোমেটিকভাবে এনসিপির একটা লেভেল হয়ে যায়। তো সেই লেভেলের জায়গাতে তার যে কৌশলটা, সেই কৌশলটা নিঃসন্দেহে এনসিপির অন্যান্য যারা নেতা তারা তার মতো করে এইভাবে চৌকুশভাবে উপস্থাপন করতে পারে না। এখন বর্তমান রাজনীতিতে যে জিনিসগুলো হচ্ছে এটা হলো কৌশলের রাজনীতি। এখন আসলে এই সময়টাতে শক্তিমত্তা দেখানো কিংবা সেই আগের মতো হরতাল করা, অবরোধ করা, গাড়ি ভাঙা, এই সংস্কৃতিগুলো এখন চলছে না। এখানে যে যত কৌশল দেখাতে পারছে, যার হাতে যত প্রযুক্তি রয়েছে এবং জনমতকে আকর্ষণ করা যায়, এই সকল ন্যারেটিভ যারা তৈরি করতে পারে তারাই এই মুহূর্তে রাজনীতিতে ভালো থাকবেন। তো সেই দিক থেকে জামাতের সঙ্গে এনসিপির সম্পর্ক, এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক, অথবা জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক, বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক, সব মিলিয়ে রাজনীতিতে দেখবেন যে ত্রিমাত্রিক ত্রিভুজ প্রেম চলছে। এই ত্রিভুজ প্রেমে কে যে আসল প্রেমিক, কে যে নকল প্রেমিক, কে যে শত্রু, কে যে মিত্র, কে যে বন্ধু এবং কে যে জনকল্যাণকর, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কাজেই এই জটিল রাজনীতির মধ্যে এ সকল কথাবার্তা আমাদেরকে যথেষ্ট বিনোদিত করছে, আমরা আনন্দ পাচ্ছি, আর সেই আনন্দের বহিঃপ্রকাশ আপনাদের কাছে প্রকাশ করলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।